আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের মহান জাতীয় সংসদ স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক এবং আমাদের এই বাংলাদেশ রাষ্ট্রের ক্ষমতার এই মুহূর্তের কেন্দ্র বিন্দু। যেহেতু পার্লামেন্টারি ফর্ম অব গভর্নমেন্ট আমাদের দেশে প্রচলিত, সেই কারণে এখন এই মেম্বার অফ পার্লামেন্ট বা এই পার্লামেন্টের যে হাউস, এখানে যারা যান প্রায় সবার সঙ্গেই আমাদের রাষ্ট্রের যে মায়া, মমত্ব, প্রেম, ভালোবাসা, আবেগ, অনুভূতি, মানে এটা এমন একটা পর্যায়ে কেবলই মাত্র আপনার মধ্যে যদি দেশপ্রেম থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই পার্লামেন্ট ভবন আপনার কাছে কেমন লাগে। আমাদের এই পার্লামেন্ট ভবনের সামনে যখন আমাদের জাতীয় পতাকা পথ পথ করে উড়তে থাকে, আমাদের এমপিরা যখন এখানে বিতর্ক করেন, এখানে ঢুকেন, এখান থেকে যখন কোনো আইন প্রণয়ন হয় এবং সেই আইন যখন সারা বাংলাদেশে বাস্তবায়িত হয়, এর সঙ্গে একটা হৃদয়ঙ্গম সব মিলিয়ে যে বাঙালির ইতিহাস, ঐতিহ্য সব কিছু এখানে এসে এমনভাবে মিলিত হয়েছে, যার সঙ্গে আপনি যদি একটা মানুষের যে মাতৃগর্ভ, মানুষ জন্মগ্রহণ করে, তো মাতৃগর্ভ যেভাবে তার কাছে পবিত্র, তেমনি বাঙালির ইতিহাস, ঐতিহ্য, গণতন্ত্র, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ সব কিছু এসে এই ভবনটিতে একীভূত হয়েছে। তো সেই ভবন গত ২ বছর ধরে নানাভাবে লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে। জুলাই আগস্ট বিপ্লবের পর বিপ্লবীরা এই ভবনে ঢুকে পড়লেন। তারা এখানে ঢুকে মানে ঠিক শ্রীলঙ্কার কায়দায়, শ্রীলঙ্কার পার্লামেন্টে এরকম হয়েছিল কিনা আমি বলতে পারবো না, সেখানে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বাসভবনে বিপ্লবীরা ঢুকে পড়েছিল। আবার আমাদের যে পার্লামেন্টের যে পবিত্রতা, যেটার সঙ্গে ব্রিটিশ পার্লামেন্টের তুলনা করা যেতে পারে, তো সেই ব্রিটিশ পার্লামেন্টে কখনো কোনো বিপ্লবীরা গত ৮০০ বছরে ঢুকেছে, এমপিদের চেয়ারে বসে পায়ের উপর পা তুলে মাইক ঠাইক সব ছিঁড়ে নিয়ে গেছে, এরকম দৃশ্য আমার জানা নেই। কিন্তু গত ২ বছর আমাদের এই পার্লামেন্টটিকে নিয়ে ঠিক ওইরকম কিছু একটা হয়েছে। তো আমাদের পার্লামেন্ট হাউস, সেখানে আশেপাশের যে স্থাপনা, তারপরে পার্লামেন্ট হাউসের মধ্যে স্পিকারের বাসভবন এবং প্রধানমন্ত্রীর বাসভবন কাছাকাছি, ওখানে শেরেবাংলা নগরের অন্যান্য যে সকল স্থাপনা, চন্দ্রিমা উদ্যান, এই পুরো যে স্ট্রাকচারটি পাকিস্তান জমানাতে যে তৈরি করা হয়েছিল, মূলত একটা ভাব এবং গাম্ভীর্যকে ফুটিয়ে তোলার জন্য। এবং এখনো পর্যন্ত আমি বিশ্বের অনেক দেশের পার্লামেন্ট দেখেছি, বাস্তবে দেখেছি এবং যাকে বলা হয় ছবিতে দেখেছি। বিশ্বাস করেন, এক অনন্য স্থাপনায়, তারপরে মাধুর্যে, সৌন্দর্যে আমাদের এই পার্লামেন্টের সমকক্ষ আমি কোথাও দেখিনি, কোথাও দেখিনি। তো সেই পার্লামেন্টে এইবার একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমাদের পার্লামেন্টের যে দক্ষিণ প্লাজা, যেই দক্ষিণ প্লাজাকে আমরা মনে করি আমাদের সব কিছুর একটা এক্সট্রিম। যদি দক্ষিণ প্লাজায় কারো জানাজা হয়, এমপির জানাজা হয় বা অন্য কারো জানাজাতে আমরা জানাজায় যদি এখানে দেই, তাহলে ধরে নেওয়া হয় যে এটি আমাদের জাতির পক্ষ থেকে সর্বোচ্চ নিবেদন। এই দক্ষিণ প্লাজায় যখন কোনো অনুষ্ঠান হয়, সেটি জাতীয় অনুষ্ঠান, আমরা ধরে নিই এটির মান, মর্যাদা, সম্মান আমাদের সর্বোচ্চ। আমরা যাই হই না কেন সেটা সর্বোচ্চ। তো সেই জায়গাতে কখনো কোনো বিদেশি রাষ্ট্র, কোনো রাষ্ট্রদূত, কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠান আমি অন্তত পক্ষে দেখিনি। আবার এই ধরনের পার্লামেন্টের চত্বরে
সেটা ভারতের পার্লামেন্ট হোক কিংবা ইংল্যান্ডের পার্লামেন্ট হোক, আর অথবা ক্যাপিটাল হিল, ধরুন ইংল্যান্ড মানে আমেরিকার, তো যেখানে সিনেট রয়েছে, কংগ্রেস রয়েছে, যদিও তাদের সিনেট এবং কংগ্রেস ব্রিটিশদের মতো নয় বা আমাদের মতো নয়, ওখানে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, সেখানে রাষ্ট্রের প্রায় সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত থাকে প্রেসিডেন্টের হাতে। আবার কত যে শহরগুলোতে পৌরসভা রয়েছে, সিটি কর্পোরেশন রয়েছে, তো সেই শহরের মেয়রদের হাতে সকল ক্ষমতা কেন্দ্রীভূত থাকে। তো সেখানে সিনেট যারা আছেন, সিনেটের যারা সদস্য সিনেটের, তাদের কিছু ক্ষমতা থাকে, কংগ্রেসম্যানদের কিছু ক্ষমতা থাকে, আবার প্রতিটা রাজ্যে যে গভর্নর থাকে সেই গভর্নরের কিছু ক্ষমতা থাকে। ফলে আমাদের পার্লামেন্টের ক্ষমতা যদি ধরেন 100-তে 100, সেখানে মার্কিন কংগ্রেস তাদের ক্ষমতা আছে অনলি 20 এই কারণে তাদের ক্ষমতাটা প্রেসিডেন্ট, তারপরে তাদের জুডিশিয়ারি, তাদের গভর্নর, তাদের স্থানীয় সরকার মানে মেয়র, তারপরে সিনেট, এই 5টি জায়গাতে সমান ভাগে ভাগ হয়ে আমাদের এমপিরা, আমাদের স্পিকার, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের এই টোটালটা অনেকটা ব্রিটিশ ধাঁচের মতো। এখানকার পার্লামেন্ট একটা নারীকে পুরুষ বানানো, পুরুষকে নারী বানানো ছাড়া সব ক্ষমতা তারা প্রয়োগ করতে পারে। এবং এখন তার ইচ্ছে করলে জুডিশিয়ারিকে চ্যালেঞ্জ করতে পারে, আরও অনেক কিছু এই পার্লামেন্টে রয়েছে, অন্তর্নিহিত ক্ষমতা, দে ক্যান ডু এভরিথিং। সেই পার্লামেন্টে এইবার দেখলাম মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্বাধীনতা দিবস, সেই স্বাধীনতা দিবস উপলক্ষে তাদের অনুষ্ঠান এই পার্লামেন্টের দক্ষিণ প্লাজাতে হলো। এখানে লাল কার্পেট বেছানো হলো, এখানে মার্কিন জাতীয় সঙ্গীত পরিবেশিত হলো, এখানে রাষ্ট্রদূত, মার্কিন রাষ্ট্রদূত, তিনি সেই জাতীয় সঙ্গীত, মার্কিন জাতীয় সঙ্গীতের সঙ্গে সঙ্গে জাস্ট লাইক ভাইসরয়, জাস্ট লাইক প্রেসিডেন্ট, জাস্ট লাইক অনেক কিছু, মানে ছোট্ট একটা জায়গাতে প প করে বাদ্য বাজাচ্ছিল, কিন্তু যেভাবে তিনি গার্ড অফ অনারের মতো করে অভিবাদন গ্রহণ করছিলেন, মনে হচ্ছিল ওই সংসদ তার, ওই চত্বরের অধিকার কেবল তার। আর ওখানে তিনি এমনভাবে দাঁড়িয়েছিলেন, ওখানে স্পিকার ছিল বিরোধী দলীয়, মানে ওখানে ডেপুটি স্পিকার ছিল বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিক ছিলেন, কিছু কিছু মহিলা এমপি ছিলেন, পুরুষ এমপি ছিলেন, কয়েকজন মন্ত্রী ছিলেন। আমার কাছে মনে হলো যে চিৎকার করে কান্না করি। ওই দৃশ্য দেখার পর মনে হলো যে চিৎকার করে কান্না করি। আর আমাদের মন্ত্রী এমপিরা ওখানে যে বক্তব্য দিয়েছেন, তাদের বক্তব্য শুনে মানে একজন নাগরিক হিসেবে এতটা অসহায়, এতটা দুর্বল এই স্বাধীন বাংলাদেশে আমার কখনো মনে হয়নি। আমি যখন প্রথম এই দৃশ্যটা ইন্টারনেটে দেখি, আমি ভাবতেই পারিনি যে এটি সংসদের দক্ষিণ প্লাজাতে হচ্ছে। আমি শুধুমাত্র দেখেছিলাম যে বাংলাদেশে সেই মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস পালিত হচ্ছে, রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন তিনি অভিবাদন গ্রহণ করছেন এবং বাদ্য বাজছে, জাতীয় সঙ্গীত বাজছে। এটা কোন জায়গাতে এটা আমি বুঝতে পারিনি, কিন্তু এরকম দৃশ্য আমি কখনো ইতিপূর্বে দেখিনি। ওটাই আমার কাছে অদ্ভুত, ভয়ঙ্কর এবং অশনি সংকেত বলে মনে হচ্ছিল। একটু পরে যখন আমি দেখতে পেলাম যে এই ঘটনাটা ঘটেছে আমাদের জাতীয় সংসদে, এবং এই ছবিগুলো যখন এলো, তখন আমার যে অনুভূতি, সে অনুভূতি যে এরকম একটা দৃশ্য যদি ধরেন পাকিস্তানের হতো, মানে পাকিস্তানের পার্লামেন্টে হতো, অথবা পাকিস্তানের রাষ্ট্রদূত যদি বাংলাদেশের পার্লামেন্টে হতো, করতেন, এরকম একটা দৃশ্য যদি ভারতের রাষ্ট্রদূত এখানে করতেন, অথবা ভারতের যে পার্লামেন্ট হাউস সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র করতো বা বাংলাদেশ করতো, এরকম ঘটনা অহরহ দেখলে খারাপ লাগতো না। কিন্তু আমি তো এরকম ঘটনা দেখিনি, কল্পনাও করতে পারি না এরকম একটা ঘটনা হবে। আমেরিকার যে
ক্যাপিটাল হিল বা ধরুন হোয়াইট হাউসে, সেখানে গিয়ে এইভাবে বাংলাদেশের রাষ্ট্রদূত এরকম অনুষ্ঠান করবেন, আর ওখানকার মন্ত্রী এমপিরা গিয়ে সেখানে বাংলাদেশের পক্ষে কথা বলবে। একবার একটু কল্পনা করেন তো, এই কথা আমেরিকাতে গিয়ে আপনি যদি বলার চেষ্টা করেন কোনো অফিসারকে বা কোনো কাউকে, আপনার 32টা দাঁত চড়াই আপনার দাঁত খুলে ফেলবে, আপনার কান মলে দেবে। আচ্ছা মতো তোর এত বড় সাহস হলো কি করে? আপনি একটু চীনে গিয়ে এই কথা একটু বলে আসেন তো, যে ঠিক আছে চীনের সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব, মালয়েশিয়ার সঙ্গে বলে আসেন যে তোমাদের পার্লামেন্ট হাউসের সামনে এই দেখো আমরা যেভাবে আমাদের পার্লামেন্ট ভবনের সামনে আমেরিকার পতাকা উড়াতে দিয়েছি এবং আমেরিকার রাষ্ট্রদূতকে সেখানে লাল গালিচা বিছিয়ে অনুষ্ঠান করতে দিয়েছি, আগামী 26শে মার্চ বা 16ই ডিসেম্বর আমরা মালয়েশিয়ার এই পার্লামেন্ট হাউসে মানে আমি এই অনুষ্ঠানটা করব, এটা বলে দেখেন তো। কিংবা একটু চীনে এত খাতির করে আসলে চীনে একটু বলে দেখেন তো, এই যে যারা এই অনুষ্ঠানটার অনুমতি দিয়েছেন বা যা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তাদেরকে অনুরোধ করবে একটু বলে দেখেন শুধু কথাটা, তারপর একটা সংবাদ সম্মেলন করেন, কান ধরে উঠা বসা করবো সবার সামনে। এই যে বাংলাদেশে যে অনেকগুলো ঘটনা ঘটছে, মানে আগে তো কথা হতো সেন্ট মার্টিন নিয়ে, যে সেন্ট মার্টিন নিয়ে যাবে, নিয়ে গেছে, চাচ্ছে। এখন তো দেখি আমাদের নজর পড়ছে পার্লামেন্টের উপরে। এ কোথায় যাই? দুদিন পর আমার মা থাকবে কোথায়, আমার বোন থাকবে কোথায়, আমার স্ত্রী সন্তানরা কোথায় থাকবে, আমার ব্যাংক বিমা কোথায় থাকবে, আমার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কোথায় থাকবে, আমার বিচারালয় সুপ্রিম কোর্ট কোথায় থাকবে, আমার প্রধান বিচারপতি তার এজলাসে কি ঠিক মতো বসতে পারবেন? একই অবস্থা, কারা এই কাজ করলো? আমি তো মানে আমি যে কথা বলবো, আমি এটা আসলে গুছিয়ে কথা বলতে পারছি না। নর্মালি আপনারা জানেন যে আমার ধৈর্যচ্যুতি ঘটে না ইন জেনারেল, এবং যখন অনেক সিরিয়াস কোনো কথাবার্তা বলি তখন সেই কথাগুলো, সিরিয়াস কথাগুলোর মধ্যেও আমি স্যাটায়ার দিতে পারি। কিন্তু এই ঘটনাটা আমি যে বর্ণনা করছি, বিশ্বাস করেন আমার হৃদয়ের মধ্যে রীতিমতো ধক ধক করছে। আমার চোখের সামনে যখন এই যে আপনাদের সাথে কথা বলছি, আমার দুটো চোখের মধ্যে যন্ত্রণা হচ্ছে, ওই দৃশ্যগুলো আমি বারবার শুধু কল্পনা করছি। আর ওখানে যে সকল কথাবার্তা হয়েছে, যে মুখগুলো দেখেছি, সেই মুখগুলো স্মরণ করলে আমার মধ্যে কী ধরনের একটা অনুভূতি হচ্ছে। এটা কেন আমরা যাদেরকে ভোট দিয়েছি, বা ভোট না দিলেও যারা বলছে যে আমরা তাদেরকে ভোট দিয়েছি, যারা রাষ্ট্র চালাচ্ছে, তাদের এই সুমতি কেন এলো না? কেন তাদের মনের মধ্যে এই ধরনের কোনো চিন্তা এলো না? এই ধরনের অনুমতি কেন, কিভাবে দিল, এবং এই ধরনের ঘটনা কোন প্রেক্ষাপটে এলো? কারা এই ঘটনাগুলো ঘটলো? আমাদের এত জুলাই বিপ্লবী, এত মুক্তিযোদ্ধা, আমাদের দেশের এত দেশপ্রেমিক, এত আওয়ামী লীগ, এত বিএনপি, এত জামাত, যারা এই দেশের জন্য বুক ফাটিয়ে ফেলে, কেউ এটা টু শব্দ করছে না, কেউ একটা টু শব্দ করছে না। কেন এরকম হলো? এটা কি ধরনের লক্ষণ? এ কিসের প্রতিধ্বনি? এ কিসের আওয়াজ? এ কিসের দৃশ্য? এ কিসের চিত্রপট? এ কিসের কবিতা? এ কিসের সাপদ সংকুল? এ কিসের আওয়াজ? এ আমরা কি দেখছি? কেন এরকম হলো? কারা আমার মাতৃভূমিকে অন্যের হাতে তুলে দিতে চায়? কারা আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিকিয়ে দিতে চায়? ৩০ লক্ষ শহীদকে যারা ৩ লাখ বানাতে চায়, ২ লক্ষ মা বোনের ইজ্জতকে যারা সেই কি বলবো, ছিন্ন পাতা বা ছেঁড়া কাগজ মনে করতে চায়। ওটা ইতিহাস, ছেঁড়া কাগজ, ওখানে কোনো ব্যাপার না। যারা বাংলাদেশে অর্জিত স্বাধীনতাকে ভারতের দয়া, করুণা বা চক্রান্ত, কনস্পিরেসি মনে করতে চায়, যারা মহান মুক্তিযুদ্ধের যে বীরত্ব, সেই বীরত্ব গাথাকে বলতে চায় কতগুলো কাপুরুষের উল্লম্ফন, আমি তাদের সবার উদ্দেশ্যে আমার মুখের যে থুথু, এটা নিক্ষেপ করতে আমার লজ্জা হয়। কিছু কিছু জিনিস আছে, সেই জিনিসের উপর আপনি ইচ্ছা করলে থুথু ফেলতে পারবেন না। যদি বলা হয় এটার উপর থুথু ফেলো, একটু কল্পনা করেন, সামান্য রুচি থাকলেও আপনি এমন কিছু জিনিস আছে, বস্তু আছে, যে বস্তুর উপর আপনি
থুতু ফেলতে রাজি নন। আমাদের দেশের স্বাধীনতা যারা বিকিয়ে দিয়েছে অতীতে, এখন যারা স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে টানাটানি করছে, বিদেশি রাষ্ট্রের হাতে স্বাধীনতা তুলে দিতে চাচ্ছে, বিক্রি করতে চাচ্ছে, বিশ্বাস করেন তাদের মুখের উপর থুতো মারা রুচি আমার নাই, অভিরুচি নাই, ঘৃণার কোনো ভাষা নাই। আমি তাদেরকে শাস্তি দেব বা বিচার করব এইরকম স্পর্ধা আমার নেই, রুচি নেই, ক্ষমতা নেই, আমার মস্তিষ্ক কল্পনা করতে পারছে না এই সমস্ত লোকদের কি ধরনের বিচার হওয়া উচিত। আয়াতুল্লাহ আলী খামেনিকে যারা হত্যা করেছেন, সেই মোসাদ, সেই আমেরিকার এজেন্ট, তাদের এজেন্টরা ঠিক তার সামনে বসা ছিলেন, তার পাশে বসা ছিলেন। আমাদের এই দেশকে বিক্রি করার জন্য যে সমস্ত লোক ঘুরে বেড়াচ্ছে আমাদের এই সমাজের পোশাক পরে, তারাও মানুষ, তাদেরও দুটো পা আছে, দুটো হাত আছে, তারাও আমাদের মতো খাবার দাবার করে খায় এবং আমাদের মধ্যে ঘুরে বেড়ায়। সেই মানুষগুলো আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে একবারের জন্য একবার একটু চিন্তা করুন। কিছু না পারুন ঘৃণা করুন, কিছু না পারুন চিৎকার করে কাঁদুন। স্বাধীনতা কী জিনিস যদি বুঝতে চান একবার গাজা থেকে ঘুরে আসেন। স্বাধীনতা কী জিনিস একবার যদি বুঝতে চান লিবিয়াতে ঘুরে আসেন, ইরানে ঘুরে আসেন, ইরাকে ঘুরে আসেন। স্বাধীনতার মূল্য কতটা নির্মম এবং নিষ্ঠুর যদি বুঝতে চান একবার একটু ভিয়েতনামে ঘুরে আসেন, এমনকি আফগানিস্তানে ঘুরে আসেন। যে স্বাধীনতা পেয়েছি, যে স্বাধীনতা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে, সেই স্বাধীনতার শ্রেষ্ঠ পাদভূমি, সেই স্বাধীনতার যে সিম্বল, সেই স্বাধীনতার যে পুণ্যভূমি, সে স্বাধীনতার কেন্দ্র, সে স্বাধীনতার পাওয়ার হাউস আমাদের সেই জাতীয় সংসদ, মহান জাতীয় সংসদ। সেই সংসদের চত্বর কি দেখলাম, কি ঘটল, কি হবে আমি জানি না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।